নমস্কার, নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। খবর এখন বিস্তারিত। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে মাঠে নামল হিন্দু জাগরণ মঞ্চ ঊনকোটি জেলা কমিটি। এর অঙ্গ হিসাবে ঊনকোটি জেলার জেলা শাসক মারফত আগরতলাস্থিত বাংলাদেশের হাই কমিশনারের নিকট এক স্মারকলিপি প্রদান করে হিন্দু জাগরণ মঞ্চ দিনের পর দিন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে সরব হল হিন্দু জাগরণ মঞ্চ ঊনকোটি জেলা কমিটি। হিন্দু জাগরণ মঞ্চ ঊনকোটি জেলা সভাপতি দুলাল দাসের নেতৃত্বে 5 সদস্যের এক প্রতিনিধি দল আজ ঊনকোটি জেলা শাসকের মাধ্যমে আগরতলাস্থিত বাংলাদেশের হাই কমিশনারের নিকট স্মারকলিপি প্রদান করল বাংলাদেশের হিন্দু নির্যাতনের প্রতিবাদ জানিয়ে। বিশেষ কারণে ঊনকোটি জেলার জেলাশাসক তাপস রায় না থাকায় ডেপুটি কালেক্টর এমপি পাল এই স্মারকলিপি গ্রহণ করেন। দীর্ঘদিন ধরেই বাংলাদেশে বিভিন্ন অজুহাতে হিন্দু সম্প্রদায়ের উপর বর্বরোচিত আক্রমণ হয়ে আসছে। কোথাও অগ্নিসংযোগ ও লুটপাট, হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আক্রমণ থেকে শুরু করে একাধিক ঘটনা সংঘটিত হচ্ছে। সমস্ত ঘটনার প্রতিবাদ জানিয়েও বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা রক্ষার তাগিদেই এই ডেপুটেশন বলে জানানো হয়েছে হিন্দু জাগরণ মঞ্চ ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে। এদিন স্মারকলিপি প্রদানে জেলা সভাপতি দুলাল দাস সহ উপস্থিত ছিলেন সহসভাপতি কল্যাণ সোম, জেলা কমিটির সদস্য অঞ্জন চক্রবর্তী, কৌশিক পাল, ধ্রুব রায় সহ অন্যান্যরা। আমরা কৈলাসহর ঊনকোটি ডিস্ট্রিক্টের হিন্দু জাগরণ মঞ্চ থেকে আমরা আইসি আজকে এই বাংলাদেশের যে কুমিল্লা, চট্টগ্রাম অনেক জায়গার মধ্যে যে হিন্দুদের উপর নির্যাতন চলছে, এর আমরা একটা স্মারকলিপি দিলাম ডিএম সাহেবের কাছে, যেটা আগরতলা হাই কমিশনের কাছে যাইব। আজকে প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে এইভাবে ডেপুটেশন দেওয়া হয়েছে এই বাংলাদেশের এই নারকীয় যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য। আমাদের হিন্দুদের উপর যেভাবে টর্চার চলছে, হিন্দুদের মূর্তি, ঘর বাড়ি, ভূসম্পত্তি সব কিছুর উপরে আঘাত চলছে, এর প্রতিবাদে আমরা আজকে ডেপুটেশনটা দিলাম। আজকে বিকাল 5টার সময় আমাদের কৈলাসহরে একটা বিক্ষোভ মিছিল হবে এই হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকেই। হিন্দু জাগরণ মঞ্চ থেকে আজকে যে ডেপুটেশনটা দিয়েছে, ওনাদের মেইন ইস্যুটা হচ্ছে যে বাংলাদেশে যে হিন্দু নির্যাতন চলছে বিভিন্ন ইস্যু নিয়ে, এইগুলি নিয়ে ওনারা ডেপুটেশনটা দিয়েছেন। ওনারা এটা থ্রু ডিএম আমরা এটা অ্যাসিস্ট্যান্ট কমিশনার বাংলাদেশ হাই কমিশন, ওনার কাছে আমরা এটা ওনাকে উদ্দেশ্য করে ডেপুটেশনটা দেওয়া হয়েছে এবং আমরা ডিএমের মাধ্যমে এটা আমরা বাংলাদেশ হাই কমিশনের কাছে আমরা পৌঁছে দিই। আমাদের হিন্দু জাগরণ মঞ্চের যে তাদের যে ডিমান্ড, ওনাদের যে আবেদন, সেটা আমরা বাংলাদেশ হাই কমিশনের কাছে আমরা পৌঁছাই, সো দ্যাট এটা বাংলাদেশ গভর্নমেন্টের নলেজে যাবে। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। ভারতবর্ষে হিন্দুরা আজ নির্যাতনের শিকার। সেকুলারবাদী শক্তিগুলো যদি নিরপেক্ষ ভূমিকা না নেয়, তাহলে ভারতবর্ষে হিন্দুত্ববাদী শক্তিগুলোর প্রখরতা আরো বৃদ্ধি পাবে। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর সংগঠিত জিহাদি আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে একথা বলেন হিন্দু জাগরণ মঞ্চ ঊনকোটি জেলা কমিটির সদস্যরা। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর সংগঠিত জিহাদি আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ এবং ধিক্কার জানিয়ে কৈলাসহরের বুকে এক ঐতিহাসিক বিক্ষোভ মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয় আজ। হিন্দু জাগরণ মঞ্চ ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে কৈলাসহর টাউন কালীবাড়ি প্রাঙ্গণ থেকে ঐতিহাসিক ধিক্কার মিছিল পাইতুর বাজার পরিক্রমা করে কৈলাসহর পুরাতন মোটর স্ট্যান্ডে এসে সমাপ্ত হয়। বিক্ষোভ মিছিল শেষে পুরাতন মোটর স্ট্যান্ডে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভা। এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে প্রায় 2 সহস্রাধিক হিন্দু সম্প্রদায়ের লোক সামিল হন। বিভিন্ন প্রান্তে হিন্দু সম্প্রদায়ের উপর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে গর্জে ওঠে এই বিক্ষোভ মিছিল। ইদানিংকালের সর্ববৃহৎ মিছিল সংগঠিত করে হিন্দু জাগরণ মঞ্চ ঊনকোটির জেলা কমিটি। এই মিছিলে উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চ ত্রিপুরা রাজ্য সভাপতি উত্তম দে, ঊনকোটি জেলা সভাপতি দুলাল দাস, ত্রিপুরা প্রান্ত প্রচারক মণিময় দেবত্রাতা সহ অন্যান্যরা। প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে হিন্দু জাগরণ মঞ্চের রাজ্য এবং জেলা নেতৃত্বরা বলেন যে শুধুমাত্র বিশ্বের বিভিন্ন প্রান্তে নয়, ভারতবর্ষের হিন্দুরাও আজ নির্যাতন এবং অত্যাচারের শিকার।
ভারতবর্ষের যে সেকুলার শক্তিগুলো রয়েছে তাদের একপেশে নীতির ফলে এবং ইসলামিক মৌলবাদীর বিরুদ্ধে তাদের যে নরম মনোভাব, তার কারণেই হিন্দু সমাজ সেই সেকুলারবাদী শক্তির উপর বীতশ্রদ্ধ হয়ে উঠেছে। সেকুলারবাদী শক্তিগুলো যদি নিরপেক্ষ ভূমিকা না নেয় তাহলে ভারতবর্ষে হিন্দুত্ববাদী শক্তিগুলোর প্রখরতা আরো বৃদ্ধি পাবে। হিন্দু সম্প্রদায় শান্তিতে বিশ্বাসী, কিন্তু তার জন্য শুধুমাত্র হিন্দুরাই নিজেদের অস্তিত্ব বিপন্ন করে ক্ষতি স্বীকার করে যাবে, তা হিন্দু সমাজ কখনোই মেনে নেবে না। হিন্দু জাগরণ মঞ্চ কোনো রাজনৈতিক দলের দলদাস নয়। হিন্দু সমাজের জন্য হিন্দু জাগরণ মঞ্চ যে কোনো রাজনৈতিক দল এবং মতের ঊর্ধ্বে উঠে কাজ করবে। সেকুলারবাদী শক্তিগুলো ভারতবর্ষে বিভিন্ন বিষয়ে আরএসএস কে দায়ী করে, কিন্তু ফ্রান্স, বাংলাদেশ, আফগানিস্তান ইত্যাদি দেশগুলিতে আরএসএস নেই। তাহলে সেসব জায়গায় উগ্র মৌলবাদীদের এত বাড়বাড়ন্ত কেন? বুঝতে হবে সমস্যাটা কোথায়। পথসভা শেষে নেতৃত্ব তরফ থেকে জানা হয়েছে যে খুব শীঘ্রই যদি বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপরে এই ধরনের আক্রমণ বন্ধ না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসকের মাধ্যমে বাংলাদেশের সহকারী হাই কমিশনারের নিকট এক স্মারকলিপি প্রদান করা হয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে। একই সাথে কেন্দ্র সরকার এবং পার্শ্ববর্তী বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয় এই বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা থেকে। আজকে হিন্দু জাগরণ মঞ্চ ঊনকোটি জেলা কমিটির ডাকে সমগ্র কৈলাসহরের সমস্ত স্তরের হিন্দু জনগণকে নিয়ে বাংলাদেশে যে হিন্দুদের উপর যে ইসলামী জেহাদি আক্রমণ সংঘটিত হচ্ছে এবং ভারতবর্ষের বিভিন্ন স্থানে যে লাভ জিহাদের ঘটনা ঘটছে, পালঘরে সাধু হত্যা হচ্ছে, এইসব বিভিন্ন জায়গাতে হিন্দু ধর্মের উপর আঘাত, হিন্দু সমাজের উপর যে আঘাত সংঘটিত হচ্ছে তার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে আজকে কৈলাসহরে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত হয়েছে এবং এতে বিপুল সংখ্যক মানুষ সামিল হয়েছেন। আমরা আজকে দুপুরে কৈলাসহর ঊনকোটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার আগরতলার নিকট একটি মেমোরেন্ডাম দিয়েছি। বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে আমরা এই মেমোরেন্ডাম দিয়েছি এবং আমরা আগামী দিনেও এই কৈলাসহরের মানুষ তথা ত্রিপুরার মানুষ হিন্দু সমাজের উপর সংগঠিত যে কোনো আক্রমণের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং আজকের এই বিক্ষোভ র্যালির মাধ্যমে আমরা দল মত ভাষা পন্থের ঊর্ধ্বে উঠে সমস্ত হিন্দু সমাজকে একই ছত্রছায়ায় নিয়ে আসার জন্য প্রয়াস নিয়েছিলাম এবং আশার কথা, সুখের কথা যে আমাদের এই প্রয়াস বিপুলভাবে সফল হয়েছে। কৈলাসহর থেকে দেবাশী দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। একই দিনে দুই ছাত্র সংগঠনের ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। তবে পর্যাপ্ত পরিমাণ পুলিশ কর্মী মোতায়েন থাকায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একই দিনে ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে অভিযোগ পাল্টা অভিযোগ উভয় ছাত্র সংগঠনের। পূর্ব ঘোষণা অনুযায়ী এনএসইউআই কৈলাসহর জেলা কংগ্রেস ভবন থেকে মিছিল করে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় প্রাঙ্গণে মিলিত হয়। পরবর্তী সময়ে এনএসইউআই জেলা সভাপতি জুবের আহমেদ খান এবং নজরুল ইসলাম শানুর নেতৃত্বে 5 সদস্যের এক প্রতিনিধি দল রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিকট 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে ডেপুটেশন প্রদান করে। 7 দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কৈলাসহরে যে সমস্ত ছাত্রছাত্রী রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে প্রথম সেমিস্টারে ভর্তির জন্য আবেদন করেছিলেন কিন্তু সুযোগ পাননি তাদেরকে ভর্তির ব্যবস্থা করে দিতে হবে। কলেজে বয়েজ কমন রুমের ব্যবস্থা করতে হবে। সায়েন্স ক্লাসরুমের ব্যবস্থা করা, পর্যাপ্ত পরিমাণে অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ করা, কলেজ ক্যাম্পাসে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা, পুনরায় এনএসএস ক্যাম্প চালু করা, কলেজ ছাত্রদের জন্য শরীর চর্চার ব্যবস্থা করা। ডেপুটেশন প্রদান শেষে জেলা সভাপতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যে কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের বৈধ অনুমতি নিয়ে এনএসইউআই এই ডেপুটেশন প্রদান করতে আসে, কিন্তু কলেজে প্রবেশ করার পর দেখা যায় বহিরাগতদের নিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিনা অনুমতিতে ডেপুটেশন প্রদানের নামে কলেজের পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। জেলা সভাপতি আরও বলেন, এই 7 দফা দাবি আগামী 15 দিনের মধ্যে পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামবে জেলা এনএসইউআই। কৈলাসহর জেলা এনএসইউআইয়ের উদ্যোগে আমরা কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে 7 দফা দাবি নিয়ে এক ডেপুটেশনে মিলিত হয়েছি। আমরা কৈলাসহর কংগ্রেস অফিস থেকে মিছিল করে
এখানে এসে বিক্ষোভ মিছিল শুরু ডেপুটেশনে সামিল হয়েছি। আমাদের সাধ্যভার মধ্যে হচ্ছে কৈলাসহরের যারা রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে প্রথম সেমিস্টারে ভর্তির জন্য দরখাস্ত করেছিলেন অথচ কলেজে সুযোগ পাননি, তাদেরকে সুযোগ দিতে হবে। কলেজে বয়েজ কমন রুমের ব্যবস্থা করতে হবে, সায়েন্স ক্লাসরুমের ব্যবস্থা করতে হবে, এনএসএস এর ক্যাম্পিং পুনরায় চালু করতে হবে, পর্যাপ্ত পরিমাণে শিক্ষকের ব্যবস্থা করতে হবে, কলেজের সমস্ত ছাত্রদের জন্য জিমের ব্যবস্থা করতে হবে, কলেজে পানীয় জলের ব্যবস্থা করতে হবে। এই 7 দফা দাবি নিয়ে আজকে আমরা রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি এবং কপি টু এডুকেশন ডাইরেক্টরের কাছে দিয়েছি। কিন্তু আমরা এখানে এসে দেখতে পেলাম এবিভিপির কিছু বাইরা স্টুডেন্ট এসে এখানে বহিরাগত স্টুডেন্ট এসে ছাদের উপরে ইট নিয়ে লাঠি নিয়ে ছাদের উপরে দাঁড়িয়ে আছে এবং এখন চিল্লা চেঁচামেচি করছে আমাদের উপর আক্রমণ করার জন্য। যদি আমাদের সাথে পুলিশে আমাদের যথেষ্ট সাহায্য সহযোগিতা করছেন এবং আমরা 2 দিন আগে পারমিশনের জন্য আজকে ডেপুটেশনের জন্য ম্যাডামের কাছে পারমিশন নিয়েছি। আজকে এখানে আমরা যখন মিছিল নিয়ে আসলাম তখনই আমরা শুনতে পেলাম যে এবিভিপির এরা প্রিন্সিপালের কাছে ডেপুটেশন দিচ্ছে। তো আমরা 2 দিন আগে ডেপুটেশনের পারমিশন নিয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি, কিন্তু এবিভিপি এটা ম্যাডাম স্বীকার গেছে যে এবিভিপি তারা কোনো পারমিশন না নিয়েই এই কলেজে আজকে ডেপুটেশন দিয়েছে। ম্যাডাম কিভাবে এটা সুযোগ করে দিলেন সেটা আমরা বুঝতে পারিনি। আর আমাদের যাতে এই 7 দফা দাবি যদি আগামী 15 দিনের ভিতরে যদি 7 দফা দাবি আমাদের না পূরণ করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব। অপরদিকে ছাত্রছাত্রীদের শর্ত সংশ্লিষ্ট 21 দফা দাবি আদায়ের লক্ষ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিকট স্মারকলিপি প্রদান করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের কলেজ ইউনিট। ডেপুটেশন প্রদান শেষে কৈলাসহর নগর শাখার সহ সম্পাদক অনুপ মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ 21 দফা দাবি আদায়ের লক্ষ্যে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। এই সমস্যাগুলি দীর্ঘদিনের। এই দাবিগুলো পূরণ করার জন্য কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না উচ্চ শিক্ষা দপ্তর। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ইউনিভার্সিটি ক্যাম্পাস চালু করা, কলেজে একজন স্থায়ী অধ্যক্ষ নিয়োগ করা, বিজ্ঞান ভবনের কাজ দ্রুত সমাপ্ত করা, পর্যাপ্ত পরিমাণে অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ করা ইত্যাদি। এনএসওয়াই এর করা সমস্ত অভিযোগ অস্বীকার করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নগর শাখা সহ সম্পাদক অনুপ কান্তি মজুমদার বলেন, কলেজের ছাত্রছাত্রীদের কলেজের সমস্যা নিয়ে ডেপুটেশন প্রদানের জন্য অনুমতির প্রয়োজন হয় না। তাছাড়া এনএসওয়াই যে সমস্ত অভিযোগ করেছে তা ভিত্তিহীন। ছাত্রছাত্রীদের সমর্থন না পেয়ে মিথ্যা কথা বলে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে এনএসওয়াই। বিদ্যার্থী পরিষদ কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় শাখার পক্ষ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়ের নিকট একটি মেমোরেন্ডাম পেশ করা হয় এবং সেই মেমোরেন্ডামে বিভিন্ন বাহ্যিক এবং আভ্যন্তরীণ দাবি দাওয়া উল্লেখ করা হয়। এই দাবি দাওয়াগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের একটি স্থায়ী একজন অধ্যক্ষ, একটি ইউনিভার্সিটি ক্যাম্পাস এবং কলেজ অডিটোরিয়াম। এই সমস্ত দাবি দেওয়া বিগত অনেক বছর ধরে চলে আসছে, কিন্তু বহু ছাত্রছাত্রীরা এবং এর আগেও অনেক আমাদের দাদা দিদিরা এই সমস্ত দাবি দেওয়া সরকার প্রিন্সিপাল ম্যাডামের মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই দাবি দেওয়াগুলি এখন পর্যন্ত পূরণ হচ্ছে না এবং হওয়ার আমাদের কোনো রাস্তাও আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং এর আগেও কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি যে কিছুদিন আগেও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রামকৃষ্ণ মহাবিদ্যালয় শাখা ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিকট এই দাবি দাওয়াগুলি পেশ করেছে এবং ওনার মাধ্যমে আমরা রাজ্য সরকারের নিকট, রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট এবং শিক্ষামন্ত্রীর নিকট আমরা পেশ করেছি এবং দাবিগুলি ওনাদের নিকট আমরা দাবিগুলি তুলে ধরেছি। কিন্তু এরপরেও আমরা দেখতে পাচ্ছি যে এই দাবি দাওয়াগুলি নিয়ে কোনো কথাই বলা হচ্ছে না। তো আজ আমরা আবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় শাখা আবার আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিকট আমরা এই দাবি দাওয়াগুলি আবার তুলে ধরেছি এবং রাজ্য সরকারের নিকটও আমরা তুলে ধরেছি এবং আগামী দিনেও যদি এই সমস্ত দাবি দাওয়াগুলি যদি না হয় আবারও আমরা দেবো এবং আমাদের এই আন্দোলন চলছে এবং চলবে। ধন্যবাদ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ ব্যাপারে কি আশ্বাস দিয়েছে আপনাদের? উনি বলেছেন যে উনি রাজ্য সরকারের নিকট এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর নিকট উনি তুলে ধরবেন, কিন্তু এই দাবি দাওয়াগুলি পুরোটাই ডিএচির আন্ডারে, তো উনি ডিএচির ডাইরেক্টরের নিকটে উনি তুলে ধরবেন। উভয় ছাত্র সংগঠনের দাবিগুলি যথেষ্ট যুক্তি
নৈতিকতা রয়েছে। রাজ্যের শিক্ষা দপ্তর এই দাবিগুলি পূরণে যথেষ্ট ভূমিকা পালন করলেও রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের শিক্ষার পরিবেশ এবং গুণগত মান বৃদ্ধি পাবে অনেকাংশ অভিমত বিশিষ্টজনের। তবে দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ না থাকায় ব্যাহত হচ্ছে সঠিক পঠন পাঠন এবং শিক্ষার গুণগত মান। অনেকেই ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পাত্তা না দিয়ে নিজের মর্জি মাফিক চলছে। একসময় রাজ্যের গুরুত্বপূর্ণ এই প্রাচীনতম কলেজ আজ গুণগত মানের এবং শিক্ষাক্ষেত্রে অনেকাংশেই পিছিয়ে পড়েছে। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকা। মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডে দুষ্কৃতীদের আক্রমণে আক্রান্ত শাসক দলের সমর্থক, ক্ষতিগ্রস্ত বিজেপি বুথ অফিস সহ কর্মীদের বাড়িঘর। অভিযোগের তীর সিপিআইএম এর দিকে। কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের অন্তর্গত মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ড এলাকা দুষ্কৃতিকারীদের আক্রমণে আক্রান্ত শাসক দলের বেশ কয়েকজন সমর্থক, ক্ষতিগ্রস্ত বুথ অফিস সহ কর্মীদের বাড়ি। ঘটনা বুধবার গভীর রাতে হলেও তার রেশ বর্তমানে চলছে। এলাকার তীব্র উত্তেজনা বিরাজ করছে। বসানো হয়েছে অস্থায়ী পুলিশ পিকেটিং। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকা। এ ব্যাপারে শাসক দলের পক্ষ থেকে সিপিআইএম এর দিকে আঙুল তোলা হয়েছে। বেশ কয়েকজন সিপিআইএম সমর্থকদের বিরুদ্ধে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এই দুষ্কৃতিকারীদের এই আক্রমণের ফলে আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক। সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে বুথ অফিস। এলাকায় প্রবল উত্তেজনা বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি কর্মীর 5টি বাড়ি। এ ব্যাপারে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে আক্রান্তদের বিরুদ্ধে। জেলা প্রভারী শ্যামল দাস সহ অন্যান্য নেতৃত্বরা এলাকা পরিদর্শনে যান। কি হয়েছিল ঘটনা হয়েছে তো আয়া, আমি তো জানি না এসব কিছু, আমি জানতেই আসি না। আর আমার মানুষ তো বাড়িতে নাই, হে গেছে টাউন। হে আয়া কই, হে বেটা কই, এই ফালনা কই, কই সেদ মারু দিমু, এই কাটি দিমু, টুকরা করে দিমু। তো আমি কইতে আসি তা কিতা লাগে টুকরা করো। তো কইতে আসে বেশি মুখ করিও না, নাহলে ছেদাই দিমু তোরও। আমি কই কিতা করছে, তো বাড়িতে নাই। আরে গোলাপ দাওয়া লাগাইছে। কে লাগাইছে? এটা আবু, এটা গণেশ আসলো, আবু আসলো, প্রহ্লাদ আসলো, সুমন আসলো। আর তার বাদে ওই বাইরে অনেক মানুষ যে তারা গোষ্ঠী খানদান আছে, গাল দিয়ে যাইতে মা বইন তুলিয়া গালি দিতে আসে। তারপরে বেড়াটারে লাত মারছে, দুটা বেড়া। তারপরে ওই দরজাটা লাত মারছে, এইখানে লাত দাও দিয়া কুপাই দিছে। তার বাদে আমি কই এটা কিতা হয়েছে, হলে না এই ফালনাই যুক্তি দিছে, হেই করছে হই করছে কইতে আসে। না হে তো বাড়িতেই না, তো কোন সময় তোরে মারপিট করছে? আপনারা কি আক্রমণ করছে? এটা গণেশ আসলো। কি করছে সে? হে কি করছে, তো দাওটা লাগাইছে। কোন জায়গায় লাগাইছে? এই তো এখানে লাগাইছে। আপনি কি থানায় মামলা করছেন? না তো। থানায় মামলা করছেন নি ওখানে? কালকে করছে তো থানায়। এরা তো এইখানে আইছিল তো। তো কোন জায়গা এটা? এটা মূর্তিছড়া। কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর। কি হয়েছিল ঘটনা? আমার নাম শিবানী তাঁতি, আমি 4 নম্বর ওয়ার্ডের মেম্বার। আর ঘটনা কি হয়েছে আমি কইতে পারি না। বাজারে ঘটনা হয়েছে, হঠাৎ করে তারা আইছে, আয়া আর দরজা কাটছে, ঘরের দরজা কাটছে, বাইরের দরজা কাটছে, দল বান্ধিয়া তারা আইছে। বিশ্বজিৎ বারাইকে আইসলো, সুমন তাঁতি আইসলো, প্রহ্লাদ ছত্রিয়া আইসলো, গান্ধী বারাইকে আইসলো, পরেশ বারাইকে আইসলো। তারা কি নিয়ে আইছে আমি এটা কইতে পারি না। ঘটনা হয়েছিল, আমরা তো আসলাম, আমরা তো বাজারে আসলাম, বাড়িতে আসলাম না। এরপরে এই পোলাটা আসলো, এখানে বাজার থেকে গেছে সবজি লইয়া, গেটের সামনে তারা আটকাইয়া তারা কূপ মারছে। এরপরে আমরা ওই বেড়ার মধ্যে ছেদ মারছে, এখনো দাগ আছে, বেড়া কাটা আছে। কাটার পরে তো এরা নিলাম, পরে হসপিটালে আমরা আসলো। গণেশ আসলো, আর সঞ্জয় চাষা আসলো, বিশ্ব বারাইক আসলো, আর কুচরু কইয়া নাম আছে। কোন জায়গায়? আমার বাড়ির সামনে, গেটের সামনে। কোন জায়গায়? উড়িয়াটলা ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ডে উড়িয়াটলা। ঘটনা হয়েছিল, আমরা তো ছিলাম না সেই জায়গাতে। এই আশা করে দেখি, আমরা কালকে মিটিংয়ে ছিলাম, আশা করে দেখি সেই সিপিএমের ক্যাডারে কিছু সেই জায়গাতে এই 4 নম্বর ওয়ার্ডে আমাদের যারা বিজেপি কর্মী বাড়িতে তারা দা লাঠি হামলা চালিয়ে এবং মহিলার উপরে লাঠিচার্জ করেছে, বৃদ্ধ মানুষের উপরে লাঠিচার্জ করেছে এবং এইসবে দা দিয়ে ছেদ মেরেছে। এবং আজকে যারা এই 4 নম্বর ওয়ার্ডে 5টি মানুষের বাড়িতে আক্রমণ করেছে ওনারা।
আক্রমণ করার পরে ওনার সেইখানে পালিয়ে গেছে, এনারা সেই জায়গাতে নেই। আর আমরা এসেছি, আমরা এসে করে দেখলাম যে এই সব ঘটনা। এখন কথা হচ্ছে আমাদের যে যারা ভারতীয় জনতা পার্টি করেছে ওনাদের বাড়িতে আক্রমণ করেছে, কিন্তু এখানে দেখা গেছে যে এই ওয়ার্ডে কারো বাড়িতে আক্রমণ হয়নি কেন। তাই আমি আমরা সিএমের কাছে আবেদন করি। এখানে বিশ্বজিৎ বাড়াইক, গান্ধী বাড়াইক, গণেশ বাড়াইক, এরপরে সুমন তাঁতি, পল্লা সিং ছত্রী, ওনারাই ছিলেন সেই ক্যাডার। আমরা 7-8 মাসে দেখেছি সেই জায়গাতে বিএসএফ এসেছিল, সেই বিশ্বজিৎ বাড়াইকের নামে গরু চুরির কেস পড়েছিল। সেই বর্ডার সাইডে পেয়েছিল বিএসএফ পেন্সিল এবং গরু চুরি নিয়ে যাচ্ছিল, ওয়ানাকাদেরও পিটি করেছিল এবং সেই জায়গাতে আমরা বসে শেষ করেছিলাম। কিন্তু আজকে সেই বিশ্বজিৎ বাড়াইক সেই জায়গাতে আজকে এই গরিব মানুষের বাড়িতে হামলা করেছে। থানাতে কেস করছেন? হ্যাঁ, আমরা গতকাল থানাতে আমরা কেস করেছি। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। আশারামবাড়ি বিওপির জওয়ানদের দ্বারা হয়রানির শিকার স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা ঘন্টার পর ঘন্টা সীমান্ত গেটের সামনে অপেক্ষা করতে হয় কখন গেট খুলবে। এই সমস্যা নিরসনে বক্সনগর টু সোনামুড়া সড়ক অবরোধ করে পড়ুয়ারা। অবশেষে মাঠে নামতে বাধ্য হন প্রশাসনিক আধিকারিকরা। আশাবাড়ি বিওপির জওয়ানদের দ্বারা আক্রান্ত কাঁটাতারের বেড়ার অপারে থেকে আসা স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা। আক্রান্ত ছাত্রছাত্রীরা জানায় প্রায় সময়ই সকাল 6টা থেকে তাদের প্রাইভেট টিউশন থাকে, কিন্তু কর্তব্যরত বিএসএফ জওয়ানরা সীমান্তের গেট খোলেন 8টা 45 মিনিটে। ফলে আশাবাড়ি বিওপির কাঁটাতারের বেড়ার 156, 168, 166, 167, 160 এবং 158 নম্বর গেট দিয়ে ছাত্রছাত্রীদের স্কুল কলেজ এবং টিউশনে আসা যাওয়াতে ভীষণভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেক সময় স্কুল ছুটি দেয়া হয় বেলা 1টার সময়, কিন্তু ছাত্রছাত্রীদের ঘন্টার পর ঘন্টা সময় পর্যন্ত সীমান্তের গেটের সামনে অপেক্ষা করতে হয়। কাঁটাতারের এই গেট খুলে দেয়া এবং গেট লাগানো যেন বিএসএফ এর ইচ্ছাধীন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফলে অনেক সময় দেখা গিয়েছে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে করতে ছাত্রছাত্রীদের সারাদিন না খেয়ে অসুস্থ হয়ে পড়তে হয়। আশাবাড়ি থেকে রহিমপুর গৌরাঙ্গলা পর্যন্ত সবকটি গেট এই সমস্যায় প্রতিনিয়ত ভুগতে হচ্ছে ছাত্রছাত্রীদের। তবে জওয়ানদের এমন ঘটনায় সংবাদ মাধ্যম সহ প্রশাসনিক উচ্চ পর্যায়ে বহুবার জানানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে তারা জানিয়েছে। তাই অনেকটা বাধ্য হয়ে আজ সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত রহিমপুর এলাকার ছাত্রছাত্রীরা কমলচৌড়া থানার সামনে বক্সনগর টু সোনামুড়া মেইন সড়ক অবরোধ করে। এদিনে ছাত্রছাত্রীদের সঙ্গে ছিলেন রহিমপুর পঞ্চায়েত প্রধান আক্তার হোসেন। প্রধান আক্তার হোসেন আজ নিজেও এই সমস্যা প্রত্যক্ষ করেছেন। এরপর তিনি পোস্ট কমান্ডার, সিআইও, এসডিএম এবং ডিএসপির কাছে মোবাইলের মাধ্যমে বিষয়টি অবগত করান। পরবর্তীতে বাধ্য হয়ে রাস্তা অবরোধ করায় কমলচৌড়া থানার ওসি ভারত দেববর্মা এবং বক্সনগর আরডি ব্লকের বিডিও ধ্রুতি শেখর রায়ের সমস্যা অতি শীঘ্রই সমাধানের প্রতিশ্রুতি দিলে মূল সড়ক অবরোধ তুলে নেন তারা। আজকে যে অবরোধ করছো, রাস্তা অবরোধ কি কারণে করছো? রাস্তা অবরোধ হইছে যে আমাদের গেট খোলা দেয় না। কে খুলে না? বিএসএফ গেট খুলে দেয় না। আর প্রাইভেটে 8টার সময় যদি প্রাইভেটে 10 মিনিট দেরি হলে পিটা শুরু করে দেয়। গেট খুলে না, তারপর আমরা সামনের মাসে আমরা পরীক্ষা গেট খুলে দেয় না, মাধ্যমিক দেয় আমরা। সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আসন্ন বিধানসভা নির্বাচনে হাইলাকান্দির 3টি আসন পুনরুদ্ধারের ডাক কংগ্রেসের। কংগ্রেস এআইইউডিএফ এর মিত্রতা অধরা, প্রকাশ্য সভায় এআইইউডিএফ এর কঠোর সমালোচনা কংগ্রেসের। আসন্ন আসাম বিধানসভা নির্বাচনে হাইলাকান্দির 3 আসন পুনরুদ্ধারের ডাক দিল কংগ্রেস দল, কিন্তু কংগ্রেস এবং এআইইউডিএফ এর মিত্রতা অধরাই রয়ে গেল। হাইলাকান্দি জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান হাজি ইমরাজ উদ্দিন লস্করের আহ্বানে আয়োজিত সভায় উপস্থিত হয়ে কংগ্রেসের কর্মকর্তারা আসন্ন আসাম বিধানসভা নির্বাচনে জেলার 3টি সমষ্টিকে কংগ্রেস প্রার্থী দেওয়ার জোরালো দাবি উত্থাপন করেন। কংগ্রেস নেতারা কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকারের বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরে 21-এর নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়ে বিজেপিকে উৎখাতের ডাক দিয়েছেন। প্রকাশ্য সভায় এআইইউডিএফ দলের কঠোর সমালোচনা করেন কংগ্রেস নেতৃত্ব। শিক্ষিত
থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। পূর্ব প্রতিশ্রুতি মোতাবেক লেবু প্রসেসিং কালেকশন সেন্টারের জন্য জমি দান করে মিলল না পাওনা টাকা সহ চাকুরি। উল্টো তালাবন্ধ অবস্থায় পড়ে আছে সেন্টারটি। জায়গা দান করার সময় যেসব শর্ত ছিল তা পূরণ হয়নি, তাই আইনের পথে হাঁটতে চলেছেন জমির মালিক হীরালাল দাস। এই চিত্র ধরা পড়ল পশ্চিম হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিগত 2 বছর আগে পশ্চিম হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের লেবু চাষীদের কথা মাথায় রেখে উত্তর পূর্বাঞ্চল গ্রামীণ জীবিকা প্রকল্পের অধীনে 3.5 গন্ডা জায়গার উপর লেবু প্রসেসিং কালেকশন সেন্টার নির্মাণ করা হয়েছিল। এলাকারই এক ব্যক্তি অর্থাৎ হীরালাল দাস 3.5 গন্ডা জায়গা দান করেছিলেন ওই প্রসেসিং সেন্টার নির্মাণ করবার জন্য। তৎকালীন সময়ে শর্ত সাপেক্ষ হিসেবে ছিল হীরালাল দাসের পরিবারের ছেলেকে চাকরি দেয়া হবে এবং বছরে 12,000 টাকা করে দেয়া হবে। কিন্তু গত 2 বছর টাকা পেলেও এবছর সেপ্টেম্বর মাসে হীরালাল দাস 12,000 টাকা পাননি বলে অভিযোগ। ওই শর্ত মোতাবেক 15 মাসের মধ্যে হীরালাল দাসের পরিবারের লেবু প্রসেসিং সেন্টারে চাকরি দেওয়ার কথা থাকলেও তা হয়নি বলেও তিনি জানিয়েছেন। এদিকে ভূমিদাতা হীরালাল দাস অভিযোগ করে জানান, লেবু প্রসেসিং কালেকশন সেন্টারটি নির্মাণ হওয়ার পর থেকে বর্তমানেও তালাবন্ধ অবস্থায় রয়েছে। এলাকার লেবু চাষীদের জন্য এই সেন্টারটি কোনো উপকারে আসেনি গত 2 বছর যাবৎ। অথচ লেবু চাষিরা ধরে নিয়েছিলেন এবার হয়তোবা তাদের জন্য লেবু চাষের মধ্য দিয়ে জীবনযাপন অনেকটা উন্নয়ন ঘটবে। কিন্তু লেবু প্রসেসিং কালেকশন সেন্টারটি নির্মাণ হওয়ার পর থেকেই তালাবন্ধ অবস্থায় বিদ্যমান। এদিকে ভূমিদাতা হীরালাল দাস জানান, জায়গা দান করার সময় যেসব শর্ত ছিল তা পূরণ হয়নি, তাই এবার তিনি আইনিভাবে পদক্ষেপ গ্রহণ করবেন। কারণ 2020 সালের সেপ্টেম্বর মাস অতিক্রান্ত করে বর্তমানে নভেম্বর মাস চলছে। এ বছরের কোনো টাকা তিনি পাননি এখনো। আমারে প্রতি বছরে 12,000 টাকা করে দিব এবং আমার একজন লোকের মধ্যে নিয়োগ করব 15 মাসের ভিতরে। আর তারা বছরে 12,000 টাকা করে প্রতি সেপ্টেম্বর মাসে দেওয়ানোর কথা, তার লাগে আমার কথা চুক্তি হয়েছে। এরপরে সেপ্টেম্বর মাসে থেকে মানে 2 মাস অতিক্রম হইলে এই জায়গা আমার তারা কাগজপত্র লিখিত দিছে। কিন্তু সেপ্টেম্বর মাসের 1 তারিখ আমি টাকা পাওয়ানোর কথা, এই টাকাটা এখনো আমি পাইছি না। আর যে আমার একজন লোক নিয়োগ করানোর কথা ছিল 15 মাসের ভিতরে, আমি যে দিনে তারা রাতে তুলে দিছি, এই দিন থেকে এই তারিখ থেকে 15 মাসের ভিতরে আমার একজন লোকটি এটার মধ্যে নিয়োগ করানোর কথা আছে, কিন্তু এটাও আমি পাইছি না। তখন তো এটা বন্ধ হয়ে গেছে। কয় বছর টাকা পেয়েছেন আপনি? 2 বছর। এখন চালু হয়েছিল না চালু হয়েছে। অন্যদিকে পশ্চিম হাওয়াইবাড়ি এলাকার এক প্রমীলা জানান, লেবু প্রসেসিং কালেকশন সেন্টারটি ভূমি দানের বিষয়টি এবং নির্মাণ কাজ শুরু হয়েছিল বিগত বাম আমলে। এও জানান, নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর থেকে বর্তমানে তা তালাবন্ধ অবস্থায় রয়েছে। ন্যূনতম 1 দিনের জন্যও লেবু প্রসেসিং কালেকশন সেন্টারটি কোনো কাজকর্ম করবার জন্য খোলা হয়নি। একদিনের লোক বলছে না, চালু হয়েছে না। কে লিগে বানাইছিল এটা? এটা বানাইব এটা সিপিএম সরকার থাকতে বানাইছিল। এরপরে চালু করছে না তো, লেবু চাষিরা কোনো ইয়ে হয় না, লেবু চাষিরা কোনো উপকার ইয়ে না এটার থেকে না। কি নাম তাই? হ্যাঁ, হিরণলাল দা। ও, আপনার ভাইয়ের দাদা? বিনিময়ে আপনারা কিছু দিচ্ছ নি টাকাটা? আচ্ছা, ভাড়া দিছি নি? ও সঠিক আমি অন কইতে পারি কোন দিন আসে না আসে আগে যে শুনছি মাসের একটা ভাড়া দিল বানাইছো না? তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।
শিক্ষা সংস্কৃতি সহ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়। বৈমাত্রী সুলভ আচরণ করছে সরকার। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়কে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে পাথারকান্দিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ধর্ণা কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন বিশিষ্ট নাগরিক হরিনারায়ণ সিনহা। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়কে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করবার দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে সঙ্গতি রেখে বুধবার পাথারকান্দিতেও বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের লোকেরা এক ধর্ণা কর্মসূচি পালন করেন। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা সহ উক্ত সম্প্রদায়ের অন্যান্য কয়েকটা সংগঠনের ডাকে সকাল 11টা থেকে পাথারকান্দি চক্র আধিকারিকের কার্যালয়ের সামনে সরকারের বিরুদ্ধে 5 ঘন্টা ব্যাপী এই ধর্ণা কর্মসূচি পালন করে প্রায় 5 শতাধিক বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের লোকেরা। তাদের অভিযোগ, বহু বছর ধরে সরকার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়কে কেন্দ্রীয় ওবিসি ক্যাটাগরির মর্যাদা দেবে বলে প্রতিশ্রুতি দিয়ে আসলেও নিট ফল শূন্য। ধর্নায় নিজ বক্তব্যে পাথারকান্দির বিশিষ্ট নাগরিক হরিনারায়ণ সিংহ বলেন যে শিক্ষা সংস্কৃতি সহ সরকারি সুযোগ সুবিধা থেকেও এই সমাজের লোকেদের বঞ্চিত করা হচ্ছে। আমাদের সঙ্গে বৈমাতৃসুলভ আচরণ করছে সরকার। পরে মিছিল যোগে স্থানীয়দের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সার্কেল কর্তার হাতে এক স্মারকপত্র তুলে দেয়া হয়। এই স্মারকপত্রে অন্যান্যদের মধ্যে স্বাক্ষর ছিল হরিনারায়ণ সিংহ, রেণুকা সিংহ, পৃথ্বীরাজ সিংহ, শান্তিলাল সিংহ, মানিক্য সিনহা প্রমুখদের। আজি আমাৰ অসমৰ মানুহ বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী সমাজৰ যিমান মানুহ আছে আটাইতে আমাৰ অসমত আমি বেছিকৈ আছোঁ বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী মানুহ। আমাৰ দুখ লাগিছে এইকাৰণে আমাৰ গভৰ্ণমেণ্টক আমি সুধিব বিচাৰিছোঁ, আমি সংগঠনৰ পৰা মহাসভা আমাৰ প্ৰতিবেশী ৰাজ্য ত্ৰিপুৰাত চেণ্ট্ৰেল ওবিসি ডিক্লেৰেশ্যন দিলে কোনো সার্ভে টার্ভে একো নাই, একো সার্ভে টার্ভে নাই, ডিরেক্ট ডিক্লেরেশন দিয়ে দিলে। কিন্তু আজি 1900 ভাৰতবৰ্ষ স্বাধীন হোৱাৰ পিছৰ পৰা 1961 ইংৰেজীৰ পৰা আমি আন্দোলন কৰি আছোঁ, বিচাৰিছোঁ আমাৰ চেণ্ট্ৰেল ওবিসি। অসম চৰকাৰে আমাক সার্ভেৰ কথা ক'লে, আমি সার্ভে কৰিলোঁ। ঘৰে ঘৰে আমি মহাসভা, আমাৰ মহিলা সংগঠন, গোটেই যিমান মহাসভাৰ তলত যিমান আমাৰ সংগঠন আছে সেইবিলাকৰ নেতৃত্বে আমি ঘৰে ঘৰে যাই আমি সার্ভেটো কৰি কমপ্লিট কৰি দিছোঁ। সেইকাৰণে আমি আমাৰ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল, আমাৰ ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক আমি অনুৰোধ কৰিছোঁ যে সোনকালে 2021 নিৰ্বাচনৰ আগতে আমাৰ চেণ্ট্ৰেল ওবিসিটো দিয়াৰ কাৰণে আমি বাৰে বাৰে আমি অনুৰোধ কৰিছোঁ। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। মালদা জেলার প্লাস্টিক কারখানায় বিস্ফোরণের কয়েক ঘন্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছন পশ্চিমবঙ্গের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বিস্ফোরণে মৃত্যু হয়েছিল 5 শ্রমিকের। মৃত এবং আহতদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবাংলার মালদার প্লাস্টিক কারখানায় বিস্ফোরণের কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা থেকে হেলিকপ্টার চেপে মালদায় পৌঁছলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মালদা শহরের ঘোড়াপীর এলাকায় হেলিপ্যাডে তার হেলিকপ্টার অবতরণ করে। সেখান থেকে সড়ক পথে তিনি পৌঁছন কালিয়াচক থানার সুজাপুর এলাকায়। সেখানে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, রাজ্যসভার সাংসদ মৌসুম নূর সহ অন্যান্যরা। ঘটনাস্থল পরিদর্শনের পর মন্ত্রী ফিরহাদ হাকিম জানান এই দুর্ঘটনা ঘটেছে এবং 5 জনের মৃত্যুও হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন, তাদের চিকিৎসা চলছে। যারা মারা গিয়েছেন তারা প্রত্যেকেই শ্রমিক ছিলেন। সরকারের পক্ষ থেকে মৃত এবং আহতদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সরকারের পক্ষ থেকে মৃত এবং আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। এরপর তিনি বিস্ফোরণে মৃত শ্রমিকদের পরিবারের লোকজনেদের সঙ্গে কথা বলেন, তাদের পাশে থাকবার আশ্বাস দিয়েছেন। ভয়াবহভাবে ব্লাস্ট করেছে। এরপরে আপনার অন্যান্য ডিপার্টমেন্ট যারা রয়েছেন, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, ফরেন্সিক, তারাও দেখছে। কিন্তু ব্লাস্টটা খুব বড়, 45 ঘোড়া মেশিন নাকি মোটরটা ব্লাস্ট করেছে, ভর্ত হয়ে গেছে। এখনো দেখলাম গাছের ওপরে পড়ে রয়েছে টিন।
খুব ভয়াবহ ব্যাপার এবং দুর্ভাগ্য যে এতগুলো মানুষ মারা গেছে। আমরা মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি, জীবন তো ফেরত দিতে পারবো না, কিন্তু মুখ্যমন্ত্রীর আদেশে আমি দৌড়ে এসেছি এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে তাদের সেই পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারি। পুলিশের এসপি নিজে আছে, ন্যাচারালি ইনকোয়ারি তো হবেই। বইটা বিজেপি দাবি করছে এনআই, বারবার ওরা এনআই করছে। নাচতে না জানলে উঠুন বাবা, কিসের এনআই? একটা ফ্যাক্টরির একটা এনআই এর কাজ নেই? এত বর্ডারে এত ঢুকে যাচ্ছে, ফুলবামায় একটা পুরো গাড়ি ঢুকে গেল, সেখানে এলে এনআইএ যাবে না, এনআইএ একটা মোটর বাসটা এনআইএ করবে, এনআইএ আর সিবিআই কে নিয়ে খেলা করছে বিজেপি। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। জলে কুমির ডাঙায় বাঘ। দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম জীবনের ঝুঁকি নিয়ে জীবিকা নির্বাহ করছেন মানুষ। এরকম বহু মানুষ আছেন বাঘে ধরে নিয়ে গেছে আর বাড়ি ফিরতে পারেননি। এরকম ঘটনার সাক্ষী হয়ে থাকা বিধবা পরিবারের পাশে দাঁড়ালো স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্ট। এইসব বিধবাদের জন্য মাসিক বিধবা ভাতা চালু করে নজির সৃষ্টি করলো স্বর্ণদ্বীপ। পশ্চিমবাংলার দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রাম, সেখানে জল আর জঙ্গল। সবাই বলে জলে কুমির আর ডাঙায় বাঘ। সকাল হলেই দুর্গম পথ পার হয়ে যেতে হয় কলকাতায় কাজের উদ্দেশ্যে। আবার কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলে নদীতে মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করছেন। এরকম বহু মানুষ আছে বাঘে ধরে নিয়ে গিয়েছে আর ফেরেনি। এরকম কিছু বিধবা পরিবারের পাশে এগিয়ে এলো স্বর্ণদ্বীপ। স্বর্ণদ্বীপের এবারের কর্মসূচি সুন্দরবন লাহিড়িপুর অঞ্চলের লাক্ষাবাগান পরশমণি গ্রামের বেশ কিছু অসহায় ব্যাঘ্র বিধবাদের জন্য মাসিক সাম্মানিক ভাতা অনুদান প্রকল্প চালু করা হলো। স্বর্ণদ্বীপের পক্ষ থেকে অসহায় ব্যাঘ্র বিধবাদের প্রত্যেকের হাতে নভেম্বর মাসের মাসিক অর্থ অনুদান এবং একটি করে শাড়ি প্রদান করা হয় এবং প্রতি মাসে মাসে প্রত্যেকের মায়েদের অ্যাকাউন্টে অর্থ ট্রান্সফার করা হবে স্বর্ণদ্বীপের অ্যাকাউন্ট থেকে। স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্ট ব্যাঘ্র বিধবাদের জন্য মাসিক বিধবা ভাতা অনুদান প্রকল্প চালু করে স্বেচ্ছাসেবী সংগঠনের জগতে নজির সৃষ্টি করল। কোন রকম সাহায্যের হাত এখনো যাদের কাছে পৌঁছয়নি, স্বর্ণদ্বীপ সেই সব অসহায় বিধবা মায়েদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে নিজেদের দানকে মহৎ দানে পরিণত করল। স্বর্ণদ্বীপ সবার সঙ্গে সবার পাশে অসহায় মানুষদের সর্বদা পাশে থাকবার আশ্বাস দিয়েছে। আমরা চাইছি যে প্রত্যেকটা মানুষ এগিয়ে আসুক, আমাদের পাশে দাঁড়াক। তাহলে আমরা আজকে 10টা পরিবারকে তুলে দিয়েছি, কালকে আমরা 100টা পরিবারকে তুলব এবং নেক্সটে আমরা 10,000 থেকে 10 লাখ পর্যন্ত আমরা পৌঁছাবার চেষ্টা করব এবং স্বর্ণদ্বীপ প্রত্যেকটা পরিবারে যেন সোনার আলো পৌঁছাতে পারি সেই ব্যবস্থা আমরা করছি। সবাই সহযোগিতা ছাড়া আমরা তো করতে পারবো না, তাই সবাইকে এগিয়ে আসলে আমরা অবশ্যই এই জিনিসটা করতে পারবো। মূলত কি কি ধরনের অনুষ্ঠান এই আপনাদের ট্রাস্টের মাধ্যমে করা হয়? আমাদের মেন উদ্দেশ্য যেটা হচ্ছে অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম, এটা নিয়ে আমরা করেছি এবং যেটা স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্টের ব্যাঘ্র প্রকল্প এটা চালু করলাম। বিধবা ভাতাটা চালু করলাম আজ থেকে সুন্দরবনে। আর প্রশিক্ষণ কেন্দ্র যেটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, ওটা কোড নাম্বার আমরা পেয়েছি, এখনো চালু করতে পারিনি। তারপরে পথচারীদের অনাথ বাচ্চাদের জন্য আমরা বস্ত্রদান, শীত বস্ত্র এগুলো চালু করেছি এবং ক্লাস 5 থেকে 12 পর্যন্ত আমরা ফ্রি অফ কস্টে পড়াশোনা করাবো, এডুকেশন যেটা। এইভাবে আমরা এগুলো মূলত কাজ করেছি এবং করতে চাইছি, আরও যাতে ভালোভাবে করতে পারি। দক্ষিণ 24 পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।